তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াসের পলিটির 7 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা পলিটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। এই টপিকটা সম্পূর্ণ আলোচনা করব এই ক্লাসে। আজকে আমরা এই টপিকের প্রথমে থিওরি আলোচনা করব এবং তারপরে সেই থিওরি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব। তো একটা ক্লাসে তোমাদের থিওরিটা জানা হয়ে যাবে এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে যাবে। তোমরা কি করবে, এই ক্লাসটা দেখার পর আমি তো কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবোই, তবে এই ক্লাসটা দেখার পর তোমাদের কাছে যদি কোনো রকমের এমসিকিউ প্র্যাকটিস বই থাকে, সে প্রিভিয়াস ইয়ারের হোক বা নর্মাল হোক, তোমরা কিন্তু সেই বই থেকে চাইলে একটু এই ক্লাসটা দেখার পর সেখান থেকে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু তোমরা আরও বেশি লাভবান হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানোই, তো যারা নতুন তাদের বলে দিই, তোমরা এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি 6টা ক্লাস দিয়ে দিয়েছি, সেখানে আমরা 6টা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসে নতুন, মানে প্রথমে এই ক্লাসটা দেখছো, তাদের বলবো অবশ্যই প্রথম 6টা ক্লাস দেখো, তারপরে এই ক্লাসটা করো, তাহলে একটা তোমাদের সুবিধা হবে পরপর ক্লাস করলে। ঠিক আছে? দেখতেও পারো, কোনো সমস্যাও নেই, আগের ক্লাসগুলো হয়তো তোমাদের করা আছে। তো যাই হোক, তোমরা এই ক্লাসটা দেখো সম্পূর্ণ। আর তোমাদের জন্য আমি স্ট্যাটিক জিকেরও কিন্তু কিছু কিছু ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো দেখো। এবং তোমাদের মধ্যে যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু আমি গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি জিকের, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ। তোমরা চাইলে খাতা পেন বের করেও কিন্তু এগুলো তোমরা নোটস করে নিতে পারো নিজের খাতায়, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। নিজের খাতা থেকে নোটস করলে কী হয়, পড়তে নিজেদের সুবিধা হয়, তোমাদেরই সুবিধা হবে। এবং আজকের দেখো, আমি যেটা বারবার বলছি সমস্ত ক্লাসেই, যে এখানে WBPSC মিসলেনিয়াস লেখা থাকা সত্ত্বেও এই ক্লাসগুলো কিন্তু মিসলেনিয়াসের জন্য তো গুরুত্বপূর্ণই, কারণ আমি এখানে মিসলেনিয়াসের জন্য জিকে করাচ্ছি ফ্রিতে ইউটিউবে। তো এখানে তো গুরুত্বপূর্ণই, তার সাথে কিন্তু এই ক্লাসগুলো ক্লার্কশিপ, তারপরে WBP, KP, আপকামিং যে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই ক্লাসগুলো একদম গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা যাদের কোনো পার্টিকুলার চ্যাপ্টার বুঝতে অসুবিধা হচ্ছে বা ওই চ্যাপ্টারটা তো আলাদা করে করতে চাচ্ছ, তোমরা কিন্তু যে কোনো পরীক্ষা দাও না কেন, এই ক্লাসটা করলে তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষার ক্লাস হয়ে যাবে। মানে একটা ক্লাসে তোমার সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমেই আমরা দেখে নিই ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সম্পর্কে। দেখো, প্রথমে আমরা আগের ক্লাসে যখন রাষ্ট্রপতি আলোচনা করেছিলাম, আগের ক্লাসগুলো তোমার 5 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে ভারতের রাষ্ট্রপতি কিন্তু নাম সর্বস্ব শাসক, মানে তিনি কিন্তু শাসনতান্ত্রিক প্রধান, ডি জিউরে হেড। কিন্তু আসল যদি প্রধান বলে, মানে প্রকৃত প্রধান কি, তাহলে কিন্তু হবে প্রধানমন্ত্রী কিন্তু ভারতের প্রকৃত প্রধান। তিনি কিন্তু ডি ফ্যাক্টো হেড। আমি এটা আগের ক্লাসেও বলেছিলাম, মানে যখন আমি রাষ্ট্রপতি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে রাষ্ট্রপতি হচ্ছে ডি জুরে হেড, মানে নাম সর্বস্ব শাসক, কিন্তু আসল ক্ষমতা ন্যস্ত থাকে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে, এবং তিনি কিন্তু ডি ফ্যাক্টো হেড। পরীক্ষায় প্রশ্ন এটা দেয় যে নাম সর্বস্ব শাসককে, প্রকৃত শাসককে। প্রকৃত শাসক হচ্ছে বা প্রকৃত ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? প্রধানমন্ত্রী। এবং নাম সর্বস্ব শাসক হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন দেয়। সংসদীয় ব্যবস্থা আমরা সকলেই জানি, ভারতের সংসদীয় ব্যবস্থা এবং যে পার্লামেন্টারি ব্যবস্থা, যে পার্লামেন্টারি ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা, এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে যদি বলে, তাহলে হবে ব্রিটিশ সংবিধান থেকে, মানে ইউকের সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে। ঠিক আছে? এবং এই গ্রহণ করে, যেখানে প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের হাতে। আমরা সকলেই জানি আমাদের যে লোকসভা ভোট হয়, আমরা লোকসভা ভোট ডাইরেক্ট ভোট দিই আমরা লোকসভা, এবং বিভিন্ন যারা যারা জয়ী হন তারা এমপি হন, এবং এই যে লোকসভার যারা এমপি হন তাদের মধ্যেই তো একজন প্রধানমন্ত্রী হন, তাই না? মানে প্রধানমন্ত্রীও তো একজন এমপি। এবং এই যে যখন ভোট সমাপ্ত হয়, তখন যে লোকসভার যে মন্ত্রী পরিষদ গঠিত হয়, এবং সেই মন্ত্রী পরিষদের যে হেড, সেই তো ভারতের প্রধানমন্ত্রী হয়। বুঝতে পেরেছো? যে লোকসভা তিনিও কিন্তু একজন মন্ত্রী, কিন্তু কি, তিনি এই মন্ত্রী পরিষদের হেড তিনি। এটা আমাদের ধরো লোকসভা, এবং লোকসভার মধ্যে কিন্তু সবাই কিন্তু মন্ত্রী হয় না। 15%, মানে লোকসভা যতটা স্ট্রেংথ আছে তার 15% মন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, ক্যাবিনেট গঠিত হয়, এবং এই ক্যাবিনেটের যে হেড তিনি কিন্তু PM, মানে প্রধানমন্ত্রী। ঠিক আছে? এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, সহজ করে তোমাদের বলে দিলাম যতটা দরকার। তারপর দেখো, এবার হচ্ছে আমরা ধারা অনুযায়ী এগোবো। দেখো, প্রথমে হচ্ছে ধারা নম্বর 74,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারা। রাষ্ট্রপতিকে মানে এই ধারার মূল বক্তব্যটা কি, রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দানের জন্য মন্ত্রী পরিষদ, মানে এখানে মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা হয়েছে। কিন্তু এখানে যদি বলে প্রধানমন্ত্রীর নিয়োগ বা প্রধানমন্ত্রীর কথা কোন আর্টিকেলে বলা হয়েছে, তাহলে কিন্তু ধারা ৭৪ হবে। এটা মাথায় রাখবে। রাষ্ট্রপতিকে তার কাজে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী। আমি বললাম যে ভারতে যে লোকসভা, তার একটা মন্ত্রী পরিষদ থাকবে। মন্ত্রী পরিষদ তো সবাই হবে না, লোকসভা যত স্ট্রেংথ, সবাই মন্ত্রী হবে না। তার মধ্যে 15% কিন্তু মন্ত্রী হবে, সেটা হচ্ছে ক্যাবিনেট। এবং এই যে ক্যাবিনেটের কিন্তু একজন সদস্য, কিন্তু যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু একজন সদস্য, কিন্তু তিনি যেহেতু তাদের হেড, তাই তিনি হচ্ছে পিএম। এই যে এই ধারায় বলা হয়েছে এটাই যে রাষ্ট্রপতি যেহেতু নাম সর্বশাসক, তাকে কিন্তু মন্ত্রী পরিষদের পরামর্শ, মানে মন্ত্রী পরিষদ তাকে যেই আদেশ দেবে বা যেই সে পরামর্শ দেবে, তাকেই কিন্তু রাষ্ট্রপতিকে কিন্তু সেগুলো মেনেই চলতে হবে। এবং এই মন্ত্রী পরিষদের হেডকে প্রধানমন্ত্রী। মানে এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে হেল্প করার জন্য বা সাহায্য পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে, এবং সেই মন্ত্রী পরিষদের হেড কে হবে, প্রধানমন্ত্রী। ক্লিয়ার? গুরুত্ব কি এই পার্টিকুলার আর্টিকেলটার, রাষ্ট্রপতি এই মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন। কিন্তু এখানে কিন্তু দুটো সংবিধান সংশোধনী হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, 42তমতে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি সেই পরামর্শটাকে ফেরাতে পারে, কিন্তু 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে রাষ্ট্রপতি এটাকে ফেরাতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র একবার। ধরো এই মন্ত্রিপরিষদ একটা পরামর্শ দিল রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতি বলে তোমরা এটা পুনর্বিবেচনা করো। তারপরে যখন মন্ত্রিপরিষদ আবার রাষ্ট্রপতিকে সেটা দেবে, তখন রাষ্ট্রপতি কিন্তু সেটা মানতে একদমই বাধ্য, সেটাকে কিন্তু আর ফেরত দিতে পারবে না। তো এখান থেকে মোটামুটি দেখো, এখান থেকে এই ধারাটাই প্রশ্ন দেবে, এতটা ডেপথে কিন্তু জিজ্ঞেস করবে না এই পরীক্ষাগুলোতে। সেটা ডাব্লিউবিসিএস আলাদা ক্ষেত্রে, আমি তো সেটা পড়াচ্ছি না। তবে আমি যেই পরীক্ষাগুলো হয় ডাব্লিউবিসিএস বাদে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু এর বাইরে জিজ্ঞেস করে না। তো এই মোটামুটি তোমাদের এই আর্টিকেলটা দেখবে, আর্টিকেলটা কী বলা হয়েছে এটাই দেবে। এটা দিলেও দিতে পারে, তাও তোমরা একটু দেখে রাখতে পারো। চলে আসি পরবর্তী দেখো আর্টিকেলগুলো দেখে নিই। এই যে ধারা নম্বর 75 মানে 75, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো ধারা রয়েছে এর আন্ডারে, তো এগুলো কিন্তু ভালো করে একটু বুঝতে হবে। মন্ত্রীদের নিয়োগ এবং স্থায়িত্ব, মেনটা এটা বলেছে। দেখো 75-এর 1 দিয়ে বলেছে নিয়োগ। নিয়োগ কি, প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবে কিনা রাষ্ট্রপতি। তো এখান থেকে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে, তো এটা কিন্তু মাথায় রাখবে। প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের কিন্তু তিনি নিযুক্ত করবেন রাষ্ট্রপতি, মানে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন, এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের, মানে কে ধরো কে রেলমন্ত্রী হবে, কে কৃষিমন্ত্রী, কে মানে যে বিভিন্ন বিভাগে যে মন্ত্রীগুলো, তাদের তাদের নিয়োগ করবে কে, রাষ্ট্রপতি। কিন্তু কার পরামর্শ নিয়োগ করবে, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়োগ করবে। ক্লিয়ার? তারপরে 75-এর 1-এর এ, মানে এর আবার কিন্তু সাব ডিভিশন 1-এর এ আছে, কিন্তু একটা আরেকটা ভাগ আছে, সেটা কি মন্ত্রিসভার আকার। মানে কি, মানে লোকসভার যে সদস্য সংখ্যা, তার 15%-এর বেশি কিন্তু মন্ত্রী নিয়োগ করা যাবে না। মানে লোকসভার যে সিট রয়েছে, আমরা কতজন, লোকসভার সিট কত, 543, ঠিক আছে, এর 15%, এর 15% যত হয় ততটাই কিন্তু মন্ত্রীরা, মানে মন্ত্রিপরিষদ ততটা সদস্য নিয়ে গঠিত হবে, মানে তার বেশি কিন্তু হবে না। ঠিক আছে? এটা কবে করা হয় এই নিয়মটা, 2003 সালের 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই নিয়মটা করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? কত পার্সেন্ট মন্ত্রিপরিষদ, 15% হবে। ঠিক আছে? তারপর 75-এর 2 কী বলছে, স্থায়িত্ব। মন্ত্রীরা রাষ্ট্রপতির সন্তোষ ভাজনের, মানে প্লেজার, মানে যতক্ষণ প্রেসিডেন্টের প্লেজার থাকবে ততক্ষণ তারা পদে বহাল থাকবেন, এটা মাথায় রাখবে। 75-এর 3 বলছে যৌথ দায়িত্বশীলতা, মানে মন্ত্রিপরিষদ কিন্তু যৌথভাবে লোকসভার কাছে দায়ী থাকবে, মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকবে লোকসভার প্রতি, এটা মাথায় রাখবে। 75-এর 5 বলছে কি, সদস্যপদ ছাড়া মন্ত্রী, মানে কোনো ব্যক্তি ধরো লোকসভার সদস্য নয়, ঠিক আছে, তিনি ধরো লোকসভার সদস্য নয়, কিন্তু তাও যদি তিনি মন্ত্রী পদে বসে যান, তাকে কিন্তু 6 মাসের মধ্যে যে কোনো কক্ষে, ধরো সে লোকসভা হোক রাজ্যসভা হোক, যে কোনো কক্ষে কিন্তু তাকে নির্বাচিত হতে হবে। 6 মাসের মধ্যে যে কোনো কক্ষে সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে, অন্যথায় তারা কিন্তু মন্ত্রিত্ব চলে যাবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে আর একটা আছে, যেমন 3, 4, 5, 6 আছে। তো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়েছি। বাকিগুলোতে একটাতে ওথ আছে, মানে তোমাদের শপথ গ্রহণ, একটাতে তোমাদের আছে স্যালারি, ওগুলো তোমাদের দেবে না। এখান থেকেই তোমাদের দিলে দিতে পারে। এই যে কততম সংবিধান সংশোধনী দিতে পারে, কমাসের মধ্যে মন্ত্রী মানে সদস্য হতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরবর্তী 78 নম্বর ধারা 78।
দেখো 76-এ কী ছিল, এখানে 75, 76-এ অ্যাটর্নি জেনারেল, এগুলো আমরা পরে করাবো, ঠিক আছে? অন্যান্য ক্লাসে যখন আমরা ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল এগুলো কিন্তু করিয়ে দেবো। এটি সরকারের প্রধানমন্ত্রীর মূল দায়িত্ব। মন্ত্রী পরিষদের সমস্ত সিদ্ধান্ত প্রশাসনের খবরাখবর রাষ্ট্রপতিকে জানানো প্রধানমন্ত্রীর প্রধান কর্তব্য। তিনি রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সংযোগ রক্ষা করে সেতু হিসেবে কাজ করেন। মানে এটা ধরো মন্ত্রী পরিষদ হচ্ছে রাষ্ট্রপতি, এদের মাঝখানে লিঙ্কের কাজ করে। মানে এই মন্ত্রী পরিষদের যে সমস্ত খবরাখবর সেটা রাষ্ট্রপতিকে কে বলে? প্রধানমন্ত্রী। মানে এদের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর একে কিন্তু লিঞ্চপিন বলেছেন কে? জওহরলাল নেহেরু। এই ধারাটিকে, এই 78 ধারাকে লিঞ্চপিন বলেছেন কে? জওহরলাল নেহেরু। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। চলেছে এবার প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এটা পরীক্ষায় যদিও না মনে হয় না দেবে, তাও এটা তোমরা একটু দেখে রাখো। মন্ত্রিপরিষদের নেতা হিসাবে তিনি ঠিক করবেন কারা মন্ত্রী হবেন, কাকে কোন দপ্তর দেওয়া হবে, মানে কে কোন মন্ত্রী হবেন, কোন দপ্তরে কে দায়িত্ব সামলাবেন, সেটা কিন্তু তার সিদ্ধান্তে হয় এবং তার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করেন। মন্ত্রিসভার যে কোনো বৈঠকে তিনি সভাপতিত্ব করে থাকেন। তারপরে 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির সাথে সম্পর্ক ক্ষেত্রে আমি বলে দিলাম একটু আগেই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন হচ্ছে ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান, সদস্য, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনারদের নিয়োগের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন। সংসদের নেতা হিসাবে তিনি কী দায়িত্ব পালন করেন? তিনি লোকসভার নেতা। তিনি যে কোনো সময় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন এবং সংসদে সরকারের প্রধান নীতিগুলি তিনি কিন্তু ঘোষণা করেন। তো এগুলো একটু দেখে রাখো, যদি কোনো পার্টিকুলার লাইন টাইপের প্রশ্ন দেয়, মানে এই কোনটি সঠিক কোনটি ভুল এই ধরনের প্রশ্ন দেয়, মানে স্টেটমেন্ট বেসড, তখন কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি থিওরি। দেখো এখান থেকে থিওরি বলতে এগুলোই দেবে, আর এর বাইরে কিছু হয়ও না, ঠিক আছে? মানে আমি দেখো এই ক্লাসগুলো আমি কাকে টার্গেট করে বানিয়েছিলাম? মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, তারা রিসেন্টলি যেগুলো বেরিয়েছে পঞ্চায়েত, তার ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো যেগুলো এখন বর্তমানে হয় পশ্চিমবঙ্গে পরীক্ষা রেগুলারলি। তো এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো আমি দিচ্ছি। তো এই ক্লাসগুলো মানে এই পরীক্ষার জন্য তোমাদের এতটা করলেই যথেষ্ট, এর থেকে অতটা ডেপথে কোশ্চেন জিজ্ঞেস করে না, ঠিক আছে? তোমরা এগুলো করো এবং আমি যেটা বললাম এই ক্লাসের, আমি তো এমসিকিউ করাচ্ছি এরপরেই, এই ক্লাসের পরে তোমাদের কাছে যদি কোনো এমসিকিউ প্রশ্ন থাকে বা কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই থাকে, তোমরা কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারটা এমসিকিউ যদি প্র্যাকটিস করে নাও এই ক্লাসটার পরে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে প্রশ্ন দিতে পারবে। চলে আসি এবার প্রশ্নতে। দেখো প্রশ্ন যাওয়ার আগে আরেকটু কিছু তোমাদের বলতে হবে, সেটা বলে দিই। দেখো প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? ন্যূনতম বয়স লাগে হচ্ছে 25 বছর লাগে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে। শপথ বাক্য, প্রধানমন্ত্রীকে শপথ বাক্যকে পাঠ করান? উত্তর হবে রাষ্ট্রপতি। কার্যকাল কত? সাধারণত কিন্তু 5 বছর হয়ে থাকে, তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা সমর্থন থাকা পর্যন্ত তিনি পদে থাকতে পারেন। মানে সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি যতক্ষণ থাকবে তিনি থাকবেন, মেজরিটি ভঙ্গ হয়ে গেলে কিন্তু তখন কিন্তু তার কার্যকাল শেষ হয়ে যাবে। নর্মালি কত? 5 বছর থাকে, আমরা সকলেই জানি। রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী, সাধারণত প্রধানমন্ত্রী লোকসভার সদস্য হন, তবে ইন্দিরা গান্ধী 1966 সালে, এইচ.ডি. দেবেগৌড়া 1996 সালে এবং ডক্টর মনমোহন সিং 2004 এবং 9 সালে রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন। এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় দেয়। সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রীকে? জওহরলাল নেহেরু, প্রায় 17 বছর। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী ছিলেন মরজি দেশাই, 81 বছর বয়সে তিনি হয়েছিলেন। সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, 40 বছর বয়সে। পদত্যাগকারী প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মরজি দেশাই। আত্মবিশ্বাস প্রস্তাবে মানে নো কনফিডেন্স মোশন কারণে পদচ্যুত প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বনাথ প্রতাপ সিং, মানে ভিপি সিং। সংসদে ফেস না করা মানে সংসদে একদিনে যায়নি চৌধুরী চরণ সিং, তিনি কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন একদিনে সংসদে যাননি। তো এখান থেকে কিন্তু স্ট্যাটিক টাইপের প্রশ্ন দিতে পারে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার আরেকটা তোমাদের জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা 1947 থেকে 2026। দেখো প্রথমে হচ্ছে জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, 1947 থেকে 64, ভারতের প্রথম এবং দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। তারপরে আসেন গুলজারিলাল নন্দ, তিনি কিন্তু 1964 সালে আসেন এবং মাত্র কিন্তু 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে? গুলজারিলাল নন্দ তো প্রথম ভারপ্রাপ্ত মানে অ্যাক্টিং প্রধানমন্ত্রী তিনি। তারপরে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, 1964 থেকে 1966। 1965 ভারত পাক যুদ্ধের সময় জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দেন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জয় জওয়ান জয় কিষাণ স্লোগান কে দেন? উত্তর হবে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী। দেশের বাইরে তাজকন্দে মারা যাওয়া একমাত্র পিএম, তো এটা দেবে না, যদি এটা দেবে। তারপরে হচ্ছে আবার আসছেন কিন্তু কে আসছেন? গুলজারিলাল নন্দ, তিনি 1966 সালে আবার প্রধানমন্ত্রী হন 13 দিনের জন্য, দ্বিতীয়বার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, অ্যাক্টিং প্রধানমন্ত্রী। তারপরে ইন্দিরা গান্ধী, 1966 থেকে 1977।
ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী 1971 সালে ভারত পাক যুদ্ধ এবং 1975 সালের জরুরি অবস্থা তার সময় হয়েছিল। 4 নম্বর হচ্ছে মোরারজি দেশাই 1977 থেকে 1979 প্রথম অকংগ্রেসি মন্ত্রী এবং সবচেয়ে বয়স্ক 81 বছরের প্রধানমন্ত্রী। তারপরে চৌধুরী চরণ সিং 1979 থেকে 80 একমাত্র প্রধানমন্ত্রী যিনি কার্যকালে একদিনও কিন্তু সংসদে যাননি এবং তার জন্মদিনটি কিষাণ দিবস হিসেবে পালিত হয়, এটা মাথায় রাখবে। তারপর ইন্দিরা গান্ধী 1980 থেকে 84 দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন এবং 1984 সালে পদে থাকাকালীন নিহত হন। এবং তারপর হচ্ছে রাজীব গান্ধী 1984 থেকে 89 ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী, তার সময় ভোট অধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1989 সালে। ঠিক আছে। 8 নম্বর ভিপি সিং 1989 থেকে 90, এটা হচ্ছে নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তিনি কিন্তু পদচ্যুত হয়েছিলেন এবং তার সময় মন্ডল কমিশন লাগু হয়। 9 নম্বর চন্দ্রশেখর 1990 থেকে 1991 সমাজতান্ত্রিক জনতা পার্টির যুব তুর্ক ইয়ং টার্ক নামে কিন্তু পরিচিত। তারপর হচ্ছে পিভি নরসিম্হা রাও 1991 থেকে 96 দক্ষিণ ভারত থেকে হওয়া প্রথম প্রধানমন্ত্রী। 1991 সালে তার সময় ভারতের অর্থনৈতিক উদারীকরণ মানে এলপিজি যে মডেল ছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই মডেলটা কিন্তু তার সময় হয়েছিল। তারপর হচ্ছে 11 নম্বর অটল বিহারী বাজপেয়ী মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম দফায় 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, সবচেয়ে সংক্ষিপ্ত কার্যকাল। তারপরে 12 নম্বর এইচ.ডি. দেবেগৌড়া 1996 থেকে 1997 দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রধানমন্ত্রী হন। 13 নম্বর আই.কে. গুজরাল 1997 থেকে 98 বিদেশ নীতির বিখ্যাত গুজরাল ডক্ট্রিন জন্য পরিচিত। আর 14 নম্বর অটল বিহারী বাজপেয়ী 1998 থেকে 2004 দ্বিতীয় দফায় সম্পূর্ণ মেয়াদ শেষ করা প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। 1998 সালে তার সময় পোখরান-2 পরমাণু পরীক্ষা এবং 1999 সালে কার্গিল যুদ্ধ হয়। 15 নম্বর ডক্টর মনমোহন সিং 2004 থেকে 2014 ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী, তার সময় আরটিআই অ্যাক্ট 2005 এবং নেগরা যেটা হয়েছিল পাস হয়, মানে এখন যেটা মেনেগ্রা সেটা কিন্তু পাস হয়েছিল। 16 নম্বর নরেন্দ্র মোদী বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতে জন্ম নেওয়া এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রধান প্রধানমন্ত্রী এবং জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা 3 বার এই পদে শপথ নিয়েছেন। তো এই ছিল আমাদের ভারতের প্রধানমন্ত্রীগণের তালিকা। তো এখান থেকে প্রশ্ন দেয়, এই তালিকাটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের থিওরিটা শেষ হলো, এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিই। ফটাফট প্র্যাকটিস করব, আমি প্রশ্ন উত্তর বলে দেবো, তোমরা যারা উত্তরগুলো করতে পারবে তারা ভাববে না ঠিকঠাক তোমরা ক্লাসটা করেছো। দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, এই ভারতের প্রধানমন্ত্রী হলেন কে? রাষ্ট্রের প্রধান, হেড অফ দ্য স্টেট হবে না। সরকারের প্রধান, রাষ্ট্র সরকার উভয় প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট। উত্তর হবে অপশান নাম্বার সি, হেড অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এক সেকেন্ড, হেড অফ দ্য গভর্নমেন্ট বলছি আর আমি উত্তর করছি সি, তাই বলি। এক সেকেন্ড, এটা সরকারের প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট, আমি হেড অফ দ্য গভর্নমেন্ট বলছি আর উত্তর করছি হেড অফ দ্য রাষ্ট্র সরকার উভয় প্রধান। তো হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো, হেড অফ দ্য গভর্নমেন্ট ব্যাখ্যা দেখো, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান বা শাসনতান্ত্রিক প্রধান, রাষ্ট্রপতি, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান বা হেড অফ দ্য গভর্নমেন্ট। এখান থেকে প্রশ্ন দিতে পারে, তো দেখে রাখতে পারো, বা প্রশ্নটা এভাবে দেবে না, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য। দেখো, এখান থেকে প্রশ্ন দিতে পারে, এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকে? এটা ওর পরীক্ষা অনেকবার এসেছে, তো এটা কী হবে? 75, 74, 75, 78, 76। আমরা একটু আগেই করেছিলাম, এটা হচ্ছে অপশান নাম্বার এ, 74 নম্বর ধারা অনুযায়ী থাকে। 74 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য। তারপরে দেখো, তারপরে প্রশ্ন কি বলছে? তারপরে প্রশ্ন বলছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার 15%-এর বেশি হতে পারবে না। এটি কোন সংবিধান সংশোধনীর দ্বারা নির্ধারিত হয়েছে? কোন সংবিধান সংশোধনী দ্বারা? 42 হবে না, 44 হবে না, এটা হবে 91তম সংবিধান সংশোধনীর দ্বারা, যেটা কবে হয়েছিল? যেটা হয়েছিল 2003 সালে। ঠিক আছে, 86তম হবে না। 86তমতে কী ছিল? সেটা হচ্ছে 86তমতে 2002 সালে, সেখানে 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা অ্যাড হয়েছে। 42 নম্বর আমাদের যে 42তমতে 1976 সেটা আমাদের প্রস্তাবনা মধ্যে 3টি নতুন শব্দ অ্যাড হয়েছে। 44তমতে 7খানা যে আমাদের মৌলিক অধিকার ছিল প্রথমে, তার মধ্যে যে সম্পত্তির অধিকার ছিল সেটাকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে, সেটা বর্তমানে রয়েছে 300 নম্বর ধারায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু রিকল করতে হবে আগের ক্লাসগুলো থেকে। দেখো, বলে দিলাম 2003 সালে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো,
কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের যৌথভাবে মানে কালেকটিভলি কার কাছে দায়ী, মানে কালেকটিভ রেসপন্সিবল কার কাছে থাকে? উত্তর হবে লোকসভার কাছে। একটু আগে আমরা করেছিলাম, এটা কতটা দেওয়া আছে? 75-এর 3 দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও সর্বোচ্চ কতদিন মন্ত্রী পদে বহাল থাকতে পারে? আমি একটু আগে বলেছিলাম কতদিনের মধ্যে তাকে কোনো না কোনো যে কোনো কক্ষে সদস্য হতে হবে। কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। ঠিক আছে, নাহলে কিন্তু তার কতটা বলা আছে, এটা হচ্ছে 75-এর 5, নাহলে কিন্তু তার মন্ত্রিত্ব চলে যাবে। নেক্সট, লোকসভায় আত্মবিশ্বাস প্রস্তাবের কারণে পদচ্যুত হওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভিপি সিং। চলে গেছে কোথায়? হ্যাঁ দেখো, এবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন যদি তিনি লোকসভার সদস্য হন? দেখো, নর্মালি প্রশ্ন এটাই দেয় যে কত বছর প্রয়োজন, তাহলে কিন্তু এটা 25 বছরই হবে। ঠিক আছে, আর রাজ্যসভার সদস্য এরকম যদি প্রশ্ন উল্লেখ করে না, যদিও নর্মালি প্রশ্ন দেয় যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত, 25 বছরই হবে। আর রাজ্যসভা উল্লেখ করে দিলে, মানে রাজ্যসভার যেহেতু ন্যূনতম বয়স 30 হতে হয়, সেক্ষেত্রে সেটা দেয় না, তোমাদের 25 বছরই তোমরা করবে, এভাবে প্রশ্ন দেয় না, বেকার তোমাদের কনফিউজ করে লাভ নেই আমার। ওভাবে যদি রাজস্ব যায় তাহলে 30 বছর করলে করতে পারো, কোনো সমস্যা নেই। ওভাবে প্রশ্ন দেবেও না, জাস্ট নর্মালি তোমাদের লিখে দেবে, ওভাবে কনফিউজ করবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এই দুজনের মধ্যে প্রধান সংযোগ রক্ষাকারী, এখানে যে মন্ত্রী পরিষদ হবে, ঠিক আছে, মন্ত্রী পরিষদ ও রাষ্ট্রপতি এদের দুজনের রক্ষাকারী সেতু বা মাধ্যম হিসেবে কে কাজ করে? উত্তর আমরা দেখলাম প্রধানমন্ত্রী। একে লিঞ্চপিন বলেছে, মানে কোন আর্টিকেলে? এটা হচ্ছে আর্টিকেল 78। একে লিঞ্চপিন কে বলেছে? জওহরলাল নেহেরু। আর লিঞ্চপিন বলেছেন জওহরলাল নেহেরু, আর প্রধানমন্ত্রী কিন্তু দুজনের মধ্যে সেতু হিসেবে কাজ করে, মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতির মধ্যে। এখানে মন্ত্রী পরিষদ হবে প্রশ্নটাতে। নেক্সট প্রশ্ন দেখো, নিজের কার্যকাল একদিনও সংসদের অধিবেশনে যোগ না দেওয়া ভারতের একমাত্র প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম, সেটা হচ্ছে চৌধুরী চরণ সিং। এবং তার জন্মদিন আমাদের কি পালন হয়? তার জন্মদিনে 23শে ডিসেম্বরে কিষাণ দিবস পালিত হয়, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের জন্মগ্রহণ করা ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে আমরা একটু দেখলাম নরেন্দ্র মোদী, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা হবে না, এটা উত্তরটা এখানে ভুল দেওয়া আছে, এটা আগের উত্তরে দেওয়া আছে, এটা হবে আমাদের যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস। দেখো, তোমাদের এই যে থিওরিটা আমি করালাম, এটা তোমরা যদি ভালো করে রিভিশন দাও 2-3 বার, তারপরে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, বা তোমাদের কাছে কোনো এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস বই থাকলে সেটাতে প্র্যাকটিস করলে তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। এখান থেকে কিন্তু পার্টিকুলার 2-3টে প্রশ্ন আসে, তেমন একটা বেশি প্রশ্ন আসে না। মেন প্রশ্ন আসে বলে তো কোথা থেকে আমি বলছি, দাঁড়া। মেন প্রশ্ন আসে এই যে 4টা দিয়েছি না, যে প্রধানমন্ত্রী কে কে ছিলেন, এই যে 4টা, এই 4টা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, আর 2-একটা আর্টিকেল টাইপের প্রশ্ন আসে, আর এখান থেকে প্রশ্ন আসবে যে নিয়োগ কার্যকাল কত, সৎ বাক্য কে পাঠ করেন, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ও এখান থেকে কিন্তু খুব একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের পরীক্ষায় দেয় না, দিলে ওই আর্টিকেল পার্টিকুলার 78 দিতে পারে, তারপরে হচ্ছে 6 মাসের মধ্যে হতে হবে সেটা দিতে পারে, কত নম্বর ধারায় বলা রয়েছে যে মন্ত্রিপরিষদ থাকবে, সেই আর্টিকেলগুলো দেবে, বাকিগুলো অত আর কিছু জিজ্ঞেস করবে না। তো এই যে থিওরিটা, এটা পিডিএফটা তোমরা নিয়ে, পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন করে নাও। এবং তার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।